মাসুদ রেকর্ডিংটি শুরু হয়েছে কিনা সাইন আসছে কিনা দেখো তো। পজ রেকর্ডিং তার মানে হলো যে রেকর্ড হচ্ছে। ইটস ওকে। ওয়েলকাম টু ইউ টু দ্য ক্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেউ কি আমাকে বলবে যে তোমাদের কোর্সের নাম্বারটা কত? 400 কত? স্যার 406। 406। ওকে, থ্যাংক ইউ। কারণ ওই যে আমাদের কারিকুলামে মাঝে মাঝে এটাকে মানে 408-এ পাই, কখনো 7-এ পাই, এই জন্য কনফিউজ করছি। এক এক বছরে চেঞ্জ করে, যদিও আসলে চেঞ্জ না করাই ভালো। আচ্ছা, 406। তো এটার ব্যাপারে আমরা তোমাদের সাথে ক্লাসে তো কিছু আলোচনা করেছি, এরপরে কয়েকটা অনলাইন ক্লাসেও কিছু আলোচনা করেছি। তো আজকে থেকে আমরা আবার সপ্তাহে 2 দিন করে আলোচনা করব, করে আমরা কোর্সটা শেষ করব। তো আমি আহ, উম, শুরু থেকে আমি যখন আমার মনে হয় যে শুরু থেকে আমরা ইন্টারেক্টিভ না করে আমাদের 1 ঘন্টার ক্লাসে আমরা আধা ঘন্টা আমি বলবো। আধা ঘন্টা বা তোমাদের জন্য বোরিং হয় কিনা হয়তো মনে করো 15 মিনিট এরকম, তারপরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আবার বাকি 15 মিনিট এভাবে হতে পারে। অথবা আমি একটানা যদি আধা ঘন্টা বলে বিষয়টা একসাথে শেষ করে ফেলি, সেটা একটা সুবিধা হলো যে যারা শুনবে বা তোমরা যারা পরবর্তীতে রিভিউ করবা তারা পুরো জিনিসটা একসাথে শুনে ফেলবে আর কি। মাঝখানে প্রশ্ন উত্তরগুলো লাইভ ক্লাসে যতটা আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, পরবর্তীতে আমাদের কাছে সেটা কিন্তু অনেকখানি বোরিং মনে হয় আর কি। সো হুইচ প্যাটার্ন ইউ প্রেফার, যে আমি 10-15 মিনিট বলে পজ দিব, অথবা আমি একটানা পুরো আমার আজকে আমি যা বলতে চাই একসাথে বলে ফেলবো, কোনটা ভালো হবে? স্যার যা মানে পুরো ক্লাসটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে বা পরে। হচ্ছে যে টাইমে হ্যাঁ হ্যাঁ ক্লাসটা হ্যাঁ, শেষ করার পরে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন জি উত্তর স্যার। পর্ব করতে পারি। কারণ মাঝখানে এরপর আমরা ইন্টারফেয়ার করলে পরবর্তীতে আমাদের রেকর্ড গুলো শুনতে অনেক বেশি হ্যাঁ খারাপ হ্যাঁ লাগবে, হ্যাঁ, ইয়ে হবে আর কি, ঠিক। সমস্যা হবে। একটানা শুনতে একটুখানি তোমাদের কাছে বোরিং মনে হলো, তোমরা একটু শুনবে। আর আমিও এখানের মধ্যে ডায়েরি কলম এগুলো নিয়ে বসছি, খাতা। তোমরাও নোট ডাউন করে নিতে পারো তোমাদের যে যদি কোয়ারি থাকে আর কি। সো আর্টিফিশিয়াল। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো তাবাসসুম। স্যার প্লিজ, শুনছি, বলো। হ্যাঁ বলো, শুনছি। আমার কথা কি? লেকচারটাকে 2 ভাগে ভাগ করা যায় না? হ্যাঁ বলো, তোমার কথাটা মানে স্যার 15 মিনিট বললেন, এরপরে আমরা যদি কারো প্রশ্ন থাকে ওটা করলো, তারপরে হচ্ছে যে নেক্সট আবার 15 মিনিট বললেন, এরকম করা যায় না স্যার? আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট। ওকে, ওকে, ঠিক আছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্স যেটা ফিলোসফি ডিপার্টমেন্ট আমরা আলোচনা করি, তোমরা জানো যে এটার কন্টেন্ট হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিলোসফিক্যাল আসপেক্ট গুলো, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সায়েন্সে যা পড়ানো হয় সেটা আমাদের আলোচনার বিষয় নয়। তো ফিলোসফিক্যাল কনসার্ন যদি আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, তাতে করে আমরা দেখি যে ফিলোসফির যে মেইন ডিসিপ্লিন গুলো, এই সবগুলোরই কিন্তু মানে কনসার্ন এখানের মধ্যে আছে। আই মিন এখানে মেটাফিজিক্স আছে, এখানে তোমার এপিস্টেমোলজি আছে, এখানে এথিক্স আছে, এখানে লজিক আছে। এখানে এই মেইন ফিলোসফির সবগুলো বিষয় এখানের মধ্যে আছে। তো আমি যেহেতু লজিক ভালো পারি না, বা আমার ততটা ইন্টারেস্ট নাই, অথবা একজন শিক্ষক সব বিষয়ে যে তিনি এক্সপার্ট হবেন এমনটা আসলে হওয়ার নয়। তো আমার যেহেতু এপিস্টেমোলজি এবং মেটাফিজিক্স বায়াস, সেজন্য আমার আলোচনাগুলো সেভাবে হবে। তবে এথিক্সের উপরে আমরা 2-একটা ক্লাস আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড বিষয়গুলো নিয়ে পরবর্তীতে। আহ, এবং আমি যে সিনপসিস তোমাদের দিয়েছি এটা একদম শেষের দিকে সেরকম কিছু পয়েন্ট আউট করা আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিলোসফিক্যাল আসপেক্টের কোর পয়েন্ট, যেটা আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যে, দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রং এআই অ্যান্ড উইক এআই। তো
তোমরা জানো যে স্ট্রং সেন্সে যদি একটা মেশিন ইন্টেলিজেন্ট হয়, এটার মানে হচ্ছে আমরা মানুষরা যেভাবে ইন্টেলিজেন্ট, যেভাবে আমরা নলেজ জেনারেট করি, সেইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নলেজ জেনারেট করে। আর উইক সেন্সে ইন্টেলিজেন্ট এর মানে হচ্ছে যে একটা সাউন্ড হচ্ছে, মাসুদ সবাইকে অফ করে দাও। ঠিক আছে। আর আমার হেডফোনটা এখানে রেখো, যদি কারেন্ট চলে যায় আমাকে ইউজ করতে হবে। সো উইক সেন্সে হচ্ছে যে তারা স্মার্ট এজেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু আমরা মানুষেরা যেভাবে ইন্টেলিজেন্ট, ঠিক সেভাবে তারা ইন্টেলিজেন্ট হবে না। তো এই স্ট্রং এআই এবং উইক এআই এর মধ্যে পার্থক্য তোমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, যে আমরা যদি একটা সিমুলেশন অফ হারিকেন, যেমন সিনেমা শুটিং এর মধ্যে করা হয় সিমুলেশন, তো সিমুলেশন এবং রিয়েলের মধ্যে যে পার্থক্য, তাহলে যদি সিমুলেশন না হয়, রিয়েল একটা যদি স্টর্ম হয় সেটা হলো স্ট্রং সেন্সে, আর যদি সিমুলেশন হয় সেটা হচ্ছে উইক সেন্সে। তো এখন কম্পিউটার বর্তমানে যা আছে সেটা হচ্ছে যে উইক সেন্সে। আমরা যতগুলো যা বলি, সার্ভার থেকে শুরু করে সবকিছু আমরা ধারণা করছি, যেটা ফিলসফির কাজ, যে ভবিষ্যতে কি হতে পারে। তো সেই ক্ষেত্রে মাসুদ, নেট কানেকশনটা বোধহয় আমরা যেটা দিলে ভালো না, সিএসসিএস না। Okay. তো যদি একটা একটা কিছু যা কিছু আছে এটা হচ্ছে মিয়ার ফ্যাক্ট, একটা ব্রুট ফ্যাক্ট, ওকে। কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আমরা এমন একটা আলোচনা করি যেটা আমাদের কাছে প্রেজেন্টেড নাই, সাপোজ ভবিষ্যতে কি হতে পারে, এটা হচ্ছে ফিলসফির কাজ। সো যেখানের মধ্যে অন্য কোনো ডিসিপ্লিন ডিল করতে পারে না, ফিলসফি সেটা নিয়ে ডিল করে। যার কারণে ফিলসফি চিন্তা করে যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতে যেটা হবে সেটা হবে, সেটা বাস্তবতাকে মেনে নেওয়া না নেওয়ার কোনো বিষয় নাই, কিন্তু বাস্তবতাটা কি হতে পারে এটা আমাদের যে ইনফারেন্স যেটাকে আমরা ইউজ করি ফিলসফিতে, সেটাকে আমরা লজিকে বলতে পারি, আর্গুমেন্ট বলতে পারি, রেশনালিটি বলতে পারি, এগুলো ইউজ করে আমরা বোঝার চেষ্টা করি যে ভবিষ্যতে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে একটা ফিতা দিয়ে যে মাপা, এই ফিতা দিয়ে মাপামাপি করার প্রচলনটা এখন চলে গিয়ে এখন ডিজিটাল স্কেলে মাপামাপি করে। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে একটা ট্রাইপডের মতো একটা স্ট্যান্ড দাঁড় করিয়ে সেটার মধ্যে থেকে যারা মাপামাপি করে তারা দেখে, দেখার মাধ্যমে তারা জিওমেট্রিক ইউজ করে, জ্যামিতির মাপগুলোকে ইউজ করে তারা একটা মেজারমেন্ট ঠিক করে। তাহলে ডিজিটাল স্কেলে, ডিজিটালি যারা জায়গা মাপে, দূরত্ব মাপে, তারা চোখে দেখে জ্যামিতি ইউজ করে সেটা করে। আর আমরা ফিলসফির লোকেরা আমরা পুরো বিশ্ব, দ্য ওয়ার্ল্ড, দ্য রিয়ালিটি, হোয়াট এভার আউট দেয়ার, দ্য ফিউচার, এটাকে আমরা ইমাজিন করার চেষ্টা করি, এটাকে আমরা মেজার করার চেষ্টা করি by using our power of inference, by using our tool of argumentation. এরকম আর্গুমেন্টেশনের প্রসেসে এখন আমাদের কনসার্ন হলো যে ভবিষ্যতে যেভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে, ভবিষ্যতে উইক সেন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বর্তমানে যা আছে সেটা স্ট্রং সেন্সে মানে রূপ লাভ করবে কিনা, হয়ে যাবে কিনা, এবং মানুষের যে চিন্তা ভাবনা, তার যে মেধা, মানুষের যে স্ট্যান্ডার্ড, সেটাকে যদি আমরা সিঙ্গুলারিটি ধরি, একটা ইউনিক পজিশন, এই সিঙ্গুলারিটিকে কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানে ক্রস করে যেতে পারবে কিনা, যদি যায় তাহলে কি হবে, যদি যেতে না পারে তাহলে কেন যেতে পারবে না, এইসব বিষয়ে অন্যান্য ডিসিপ্লিন যে আলোচনাগুলো মোটেও করতে পারে না, ফিলসফি ওই আলোচনাগুলো করে তার যে আর্গুমেন্ট করার যে সিস্টেম, ইনফারেন্স করার যে সিস্টেম, সেটাকে ব্যবহার করে।
সেভাবে আমরা এই ডিবেটের মধ্যে এনগেজ হয়েছি। দিস ইজ দ্য কানেকশন টু ইউর টপিক, যে স্ট্রং সেন্স এবং উইক সেন্সের ব্যাপারটা কেন কেন আমরা এটা আলোচনা করছি। তাহলে যারা মনে করে স্ট্রং সেন্সে কম্পিউটারগুলো ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলিজেন্ট মিনিং নলেজেবল হবে। যদিও ইন্টেলিজেন্স এবং নলেজ এক জিনিস না, এখানে আমরা ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করছি যেহেতু পপুলারলি বিশেষ করে কম্পিউটার সায়েন্স এটা ব্যবহার করা হয়, সেজন্য তোমরা জানো যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাপ্লাইড ফর্ম অফ নলেজ। তো আমরা আসলে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে অ্যাপ্লাইড এপিস্টেমোলজি, অর্থাৎ এপিস্টেমোলজির একটা অ্যাপ্লিকেশন হতে পারে কিনা in some artifact which is made by man, যেটাকে আমরা কম্পিউটার বলছি। তো যারা মনে করে যে এটা কম্পিউটার পারবে, অ্যাটলিস্ট না পারার কোনো কারণ নাই, তারা হচ্ছে যে স্ট্রং সেন্স এটাকে ইন্টেলিজেন্ট মনে করে। এইটার ক্ষেত্রে আমরা চাইনিজ রুম আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। তোমরা জানো সেই আলোচনাটার মূল কথাটা হলো যে একটা রুমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে চাইনিজ যদি একটা লেখা জিনিসপত্রগুলো থাকে লগো লাগানো, বাইরে থেকে চাইনিজ লেখা রিকোয়ারমেন্ট যদি কেউ দেয় রুমের ভিতরে এমন কাউকে যে আসলে চাইনিজ ভাষা বোঝে না, কিন্তু তার কাছে একটা রুল বুক আছে যেটা দিয়ে সে চাইনিজ গুলাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারে। তো জন সার্লে এই যুক্তিটা দিয়েছে, তিনি একজন ইংলিশ স্পিকিং পারসন, আমেরিকান ফিলসফার। তিনি বলেছেন যে চাইনিজ না জেনেও ওই রুল বুককে ব্যবহার করে আমি ওই রুম থেকে জিনিসপত্র বাইরে সাপ্লাই দিতে পারবো, এবং এই কাজটা যদি আমি স্কিলফুলি করতে পারি তাহলে কিন্তু বাইরের লোকেরা মনে করবে আমি চাইনিজ বুঝি, আসলে কিন্তু আমি চাইনিজ বুঝি না। তো বলছে আমাদের কম্পিউটার গুলো কিন্তু সেভাবেই কাজ করে, কম্পিউটার গুলো আমাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে, কিন্তু আমরা বলতে পারি যে কম্পিউটার আসলে কিন্তু চাইনিজ ভাষা বুঝে না। আচ্ছা, তো এর এর আগে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংজ্ঞা পড়তে গিয়ে টিউরিং টেস্টের সংজ্ঞা পড়েছি। তো টিউরিং টেস্ট হচ্ছে যে আমরা যেভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি, হ্যাঁ, সেইভাবে যদি আমাদেরকে যদি রিটেন প্রশ্ন করা হয় এবং আমরা যদি আইকিউ টেস্টের মতো আমরা যদি সেটা উত্তর দিতে পারি, তাহলে উত্তরটা যদি মানসম্পন্ন হয় তাহলে আমাদের বলা হয় যে হ্যাঁ আমাদের ইন্টেলিজেন্টটা এই লেভেলের মধ্যে আছে। স্যার শুরুর দিকে ভলিউমটা সাউন্ড ভলিউমটা আর একটু বেশি ছিল, এখন একটু কমে গেছে। আচ্ছা, ভলিউম কমে গেছে, এখন কেমন আছে? এখন এখন ঠিক আছে। আচ্ছা, সো এখন আইকিউ টেস্টে যেভাবে প্রশ্ন করা হয়, আমরা যদি মুখোমুখি ইন্টারভিউ যে নিচ্ছে সে যদি মুখোমুখি না বসে বা বসলেও অসুবিধা নেই, কারণ টিউরিং যখন এই টেস্টের কথা বলেছেন 1950-তে, অ্যালান টিউরিং, তিনি একজন ম্যাথমেটিশিয়ান, তিনি মুখোমুখি না বসার কথা বলেছেন কারণ তখন ওই যে স্মার্ট যেগুলো আমরা যেটা বলি ডিজিটাল টাইপরাইটার, যেখানে টাইপ করে দিলে কানেকশনের মাধ্যমে অন্য জায়গায় গিয়ে সেটা প্রিন্ট হবে, তারপর একটা টাইপ করা হবে, সেটা আবার পাঠানো হবে, এখানে এসে প্রিন্ট হবে, সেই ধরনের একটা কানেকশন। বর্তমান সময়ে কম্পিউটার যে নেটওয়ার্ক সেটা সম্বন্ধে ওনার ধারণা ছিল না। আর এখনকার সময়ে যে হিউম্যানয়েড মানে দেখতে মানুষের মতো রোবট বানানো যায় সেটাও হয়তো ধারণা ছিল। তো সেই জন্য উনি মুখোমুখি না বসে অন্য রুমে সেটা একটা পিকচারাইজেশন এখানে দিয়েছেন। আমাদের সময় আমরা বলতে পারি যে হ্যাঁ মুখোমুখি হলেও কোনো অসুবিধা নেই, কারণ হয়তো দুইজন মুখোমুখি বসে আছে, এরকম কয়েকজন ইন্টারভিউ নিচ্ছে, তার মধ্যে একজন হচ্ছে, সাপোজ দুইজন যদি হয় অথবা গ্রুপ যদি হয়, দুইটা গ্রুপ, তার মধ্যে একজন বা একটা গ্রুপ হচ্ছে রিয়েল হিউম্যান বিং, আর একটা হচ্ছে যে আমরা যেটা বলি সাইবর্গ, হ্যাঁ, দেখতে মানুষের মতোই কিন্তু আসলে মানুষ না, বা আমরা ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ফিলোসফি অফ মাইন্ড কোর্সে যেটাকে আমরা জম্বি বলেছি, এরকম, অর্থাৎ রোবট। তারপর যদি প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের যদি প্রত্যেকেই একটা কোয়ালিটি সম্পন্ন উত্তর দিতে পারে, এখন আমরা সেই যেগুলো হিউম্যানয়েড কিন্তু রিয়েল হিউম্যান বিং না, জম্বি সাপোজ বা রোবট বা কম্পিউটার, তাদেরকে আমরা কি ইন্টেলিজেন্ট বলবো, নলেজেবল বলবো? তারা তো উত্তর দিয়েছেন। তো এখানে মধ্যে আমরা একটা সংকটের সম্মুখীন হই, হ্যাঁ, এটা হচ্ছে টিউরিং টেস্ট। মানে একটা কম্পিউটার যদি টিউরিং টেস্ট পার হইতে পারে তাহলে কি হবে? জন সার্লে বলতে তাহলে কোনো লাভ নাই। কম্পিউটার টিউরিং টেস্ট যদি পারও হয়
জন সালের কথা হচ্ছে যে সে আসলে মানে আন্ডারস্ট্যান্ড করে না, সে একটা স্কিলকে ব্যবহার করে সে উত্তর দিয়েছে, কিন্তু সে আসলে আন্ডারস্ট্যান্ড করে না। এবং যদি সে তার ভিতর থেকে না আসে, তার সাবজেক্টিভিটি কাজ না করে, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি কাজ না করে, তাহলে আমরা বলতে পারবো না যে এটা আসলে মানে জানে এটা আর কি। তো সে যদি আসলে না জানে, তো না জেনে কেউ যদি সঠিক উত্তর দেয়, সেটাকে আমরা লাকি গেস বলি আমাদের এপিস্টেমোলজির ভাষায়, কনভেনশনালি। তাহলে কম্পিউটার যদি এটা করে, তখন আমরা একটা উইক সেন্সে ইন্টেলিজেন্ট বলতে পারি, কিন্তু স্ট্রং সেন্সে বলতে পারবো না। এটা হচ্ছে জন সার্লের যুক্তি। এবং জন সার্লের এই যুক্তির বিপক্ষে যে যুক্তিগুলো হতে পারে, এখানের মধ্যে কয়েকটা আলোচনা করা হয়েছে, তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ। The systems reply, the robot reply, the brain simulator reply, the combination reply, the other man's reply, the many mentions reply. এগুলো একটার সাথে একটা কানেক্টেড, খুব আলাদা কিছু না। কথার কথা, আমরা যদি এই ইয়াটা দেখি, যে চাইনিজ টুম আর্গুমেন্টের এই যে ফ্রেমটা যদি দেখি, তাহলে এখানে এই যে পার্সনটা, সে হয়তো চাইনিজ জানে না, কিন্তু সে তো একটা সিস্টেমের অংশ। এই যে টোটাল রুমটা, এই রুমটার মধ্যে চাইনিজ জিনিসপত্র আছে, চাইনিজ লেখা আছে, বাইরে থেকে লোকের রিকোয়ারমেন্ট দিচ্ছে, সে একটা রুল বুক ইউজ করছে। তাহলে সিস্টেমের অ্যাজ এ হোল, সিস্টেমটার একটা অংশ হচ্ছে যে মানে ভিতরে যিনি ইংলিশ স্পিকিং আছে, জন সার্লে বা যে হোক না কেন, সেজন্য এখানে বলছে the person doesn't understand Chinese, but the whole system of the program, room plus the person understand, তারা চাইনিজ জানে। তাহলে মানে এককভাবে একটা সিস্টেমের কোন একটা পোর্শন হয়তো একটা কিছু জানে না, এর মানে এই নয় যে সামগ্রিকভাবে সেটা জানে না। তাহলে বলতে হবে যে জন সার্লে যেহেতু মানে আন্ডারস্ট্যান্ড করে ইংলিশ, এবং ইংলিশের সাথে যেহেতু চাইনিজটা কানেক্টেড, এবং সেটা যেহেতু সামগ্রিক সেট আপটার একটা অংশ, তাহলে সামগ্রিকভাবে সেট আপটা সেটা জানে। এটা হচ্ছে একটা রেসপন্স। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত পরে আলোচনা করব। এরপর হচ্ছে রোবট রিপ্লাই, হচ্ছে যে আমরা যদি এমন একটা রোবট বানাইতে পারি যে রোবটটা মানুষের মতো, এবং যেটা সেন্সর গুলো সেভাবে কাজ করে, ইনপুট আউটপুট গুলো কাজ করে, তাহলে সেটা আন্ডারস্ট্যান্ড করবে। আমরা কোয়ালি আলোচনা করতে গিয়ে আমরা জম্বির ব্যাপারে যেটা দেখেছি, যে ফ্ল্যাশ টু ফ্ল্যাশ, ব্লাড টু ব্লাড, হার্ট মানে বোন টু বোন, এভরি অর্গান সেগুলো মানুষের মতো। তো তোমরা যদি টার্মিনেটর সিনেমা দেখে থাকো, সেখানে আর্নল্ড শোয়ার্জনেগার, তো তার হচ্ছে চামড়ার ভিতরে হচ্ছে কলকবজা মেশিনারি। তখনকার সময়ে যারা সিনেমাটা বানিয়েছে তারা ওভাবে চিন্তা করেছেন, কিন্তু আর্টিফিশিয়াল মানুষের অর্গানগুলো এখনো তৈরি হচ্ছে, ভবিষ্যতে আরো ডেভেলপমেন্ট হবে, এবং একটা পর্যায়ে ঠিক মানুষেরই মতো একটা রোবট বানানো সম্ভব হবে। তাহলে যুক্তিটা হচ্ছে, একটা রোবট যদি মানুষেরই মতো হয়, তাহলে সে মানুষ যেহেতু আন্ডারস্ট্যান্ড করে, রোবটটা আন্ডারস্ট্যান্ড করে। ব্রেন সিমুলেটর রিপ্লাইটা এটার মতোই একটা কিছু, যে আমরা যদি এমন একটা কম্পিউটার বানাতে পারি, যে কম্পিউটারের প্রসেসিং গুলো সেটা আমাদের ব্রেনের প্রসেসিং এর মতো কাজ করবে। আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন গুলো আছে, সেভাবে যদি আর্টিফিশিয়াল নিউরন দিয়ে যদি এটাকে বানানো সম্ভব হয়, তাহলে আমরা যেভাবে আন্ডারস্ট্যান্ড করি, ওই আর্টিফিশিয়াল সিস্টেমটাও সেভাবে আন্ডারস্ট্যান্ড করবে। এটা জন সার্লের যুক্তির বিরুদ্ধে একটা মানে যুক্তি, সম্ভব একটা যুক্তি। কম্বিনেশন রিপ্লাই হচ্ছে যে যে মানে এই দুটা সমন্বয়, এটা রোবোটিক বডি এবং একটা বডি, কিন্তু সে রোবোটিক বডিটা হচ্ছে যে হিউম্যানয়েড, ফ্ল্যাশ এন্ড ব্লাড, এভরিথিং লাইক হিউম্যান বডি, এবং একটা ব্রেন, যে ব্রেনটা আর্টিফিশিয়াল একটা ব্রেন, কিন্তু সেই আর্টিফিশিয়াল ব্রেনের যে সার্কিট গুলো, সেগুলো আমাদের যে নিউরাল নেটওয়ার্ক সেটারই মতো। এই দুটার কম্বিনেশন যদি করা হয়, তাহলে এটা অবশ্যই আন্ডারস্ট্যান্ড করে। আদার্স মাইন্ড রিপ্লাই হলো যে এই রুমটা চাইনিজ রুম, সে যদি কথা এখানে চাইনিজের আন্ডারস্ট্যান্ডিং যদি প্রপার না হয়, তাহলে আমরা মানুষেরা মনে করি যে আমাদের যেরকম একটা মাইন্ড আছে, অন্যদেরও একটা মাইন্ড আছে। অন্যদের যে মাইন্ড আছে সেটা আসলে আমরা কিভাবে বুঝি, কিভাবে আমরা
আন্ডারস্ট্যান্ড করি যে সাম আদার পিপল, আমি ছাড়া অন্য যারা আছে তারা আন্ডারস্ট্যান্ড করে, সেটা আমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করি। তো সেটা আমি যেভাবে আন্ডারস্ট্যান্ড করি, লাইকওয়াইজ আমি এটাও অ্যাসিউম করতে পারি যে চাইনিজ রুমটার মধ্যে একটা সর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। আর মেনি মেনশনস রিপ্লাইটা হচ্ছে মেবি এ কম্পিউটার ওন্ট ওয়ার্ক বাট ইউ ক্যান বিল্ড অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজিং ডিফারেন্ট ডিভাইসেস মোর লাইক নিউরনস অ্যান্ড দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখনকার কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করছে না, কিন্তু ওই যে উপরে যেটা বলা হলো যে রোবট রিপ্লাই এটা এবং ব্রেন সিমুলেশন রিপ্লাইয়ের মতো, তাহলে আমরা যদি আমাদের মতো করে যদি কোনো একটা কিছুকে বানাতে পারি, অবশ্যই সেটা মানে আন্ডারস্ট্যান্ড করবে, না করার কোনো কারণ নাই। সংক্ষেপে এইগুলো হচ্ছে জন সার্লের আলোচনার ব্যাপারে। জন সার্লের যে ক্লেম যে টিউরিং টেস্ট যদি পারও হয়, আসলে আর্টিফিশিয়াল সিস্টেম কোনো আন্ডারস্ট্যান্ড করে না, এবং আন্ডারস্ট্যান্ড না করার কারণে সে যখন কোনো কিছু বলে তখন সে আসলে সিমান্টিক্যালি বলে না, সে সিনট্যাকটিক্যালি বলে। তার মধ্যে মিনিং, সিমান্টিক্সে তোমরা বিষয়টা জানো যেটা আন্ডারস্ট্যান্ডিং এর সাথে রিলেটেড, সেটা কাজ না করলে সেটাকে আমরা প্রপার নলেজ বলতে পারবো না। সুতরাং প্রপার নলেজ না থাকার কারণে তারা কখনো স্ট্রং সেন্সে ইন্টেলিজেন্ট হবে না। সংক্ষেপে এইটা হচ্ছে আলোচনা, মূল স্ট্রাকচার। এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে আমাকে বলতে পারো, আমি একটু নোট ডাউন করি। হ্যালো, হ্যালো স্যার, একজনকে বলো তোমার, কে বলছো? ইমন। হ্যাঁ ইমন বলো। কি বলবো স্যার? ওর কিছু বলার না থাকলে না বলো, সেটা না। আমি বলছি যাদের কোনো প্রশ্ন আছে, জানার আছে, তারা প্রশ্ন করতে পারে। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আচ্ছা জি, আমার কোশ্চেন, আমি মোহাম্মদ ফয়দুল। আমার কোশ্চেন হলো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিসকাশনের জন্য আমরা তো হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্প্যারিজন করতেছি। জি, তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্ট পার্টটার ডেফিনিশন কি হবে, মানে কোন অ্যাসপেক্টটাকে আপনি ইন্টেলিজেন্ট বলতেছেন? তো এটা নিয়ে তো আমরা ডিটেলস আলোচনা করে ফেলছি ইতিমধ্যে। 4 ধরনের সংজ্ঞা আমরা আলোচনা করেছি। যেই বিষয়টাকে আমরা সঠিক মনে করব সেইটাকে আমরা বেস হিসেবে গ্রহণ করবো। সেই আলোচনাটা বোধহয় আমরা করে ফেলেছি। তোমাকে কি আমি সেটা কি দেখিয়ে দেবো নাকি তুমি খুঁজে নেবে? আচ্ছা, আমি সেই পার্টটা মিস করছি, তাহলে কেউ যদি লিংক পাঠায় আমি তাহলে দেখে নিব। এটা আমাদের এই কন্টেন্টের মধ্যে আছে, আমাদের এই কন্টেন্টের মধ্যে আছে। আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা হচ্ছে এই যে এখানে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, সিস্টেমস দ্যাট থিংক লাইক হিউম্যান, হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। systems that think rationally, systems that act like human, systems that act rationally। তাহলে এই 4 ধরনের সংজ্ঞা হতে পারে। এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলোকে ক্লাসিফাই করা আছে। মানুষের মতো চিন্তা করে, অথবা রেশনালি চিন্তা করে, আর অথবা বলতে পারো যে মানুষের মতো আচরণ করে, অথবা রেশনালি আচরণ করে। এইগুলোর বিস্তারিত আলোচনা এরপরে আবার আমরা করেছি, এখানে বইয়ের মধ্যে আছে, আমি এখানে দিয়েছি। তো এই যে একটু আগে টিউরিং টেস্ট আলোচনা করলাম, অ্যাক্টিং হিউম্যানলি, হ্যাঁ সেটা। তারপরে এই যে এখানে কগনিটিভ মডেল অ্যাপ্রোচ, থিঙ্কিং হিউম্যানলি। তারপরে লস অফ থট, থিঙ্কিং রেশনালি। তারপরে দ্য রেশনাল এজেন্ট অ্যাপ্রোচ, অ্যাক্টিং রেশনালি। ওকে, আমরা যে বিষয়টাকে স্ট্যান্ডার্ড ধরবো সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, এই আলোচনাটা খুবই মানে রিচ আমার দৃষ্টিতে।
কারণ একটা ডেফিনেশন নিয়ে আলোচনাটাকে একদিকে না নিয়ে তুমি কিভাবে মনে করো। তো তোমার নাম বলছিল কি ফরিদুল না? জি ফরিদুল না? ফরিদুল, আমি ক্লাসের মধ্যে একটা বল, মানে বাউন্সিং বল আর কি, মানে মাটিতে ফেললে লাফিয়ে পড়ে উঠে বা দেয়ালে ফেললে ব্যাক করে, এরকম একটা বলের উদাহরণ দেখিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা যখন একটা বল ড্রপ করি, বলটা যখন আমাদের কাছে ব্যাক করে আসে, তেমনি আমরা যখন বলি যে দিস ইজ আর্টিফিশিয়াল, তখন প্রশ্ন আসে অন্টোলজিক্যালি, ইন হোয়াট সেন্স আই এম রিয়াল। তাহলে যেভাবে আমি নিজেকে রিয়েল বলি সেটার মতো যদি এটা না হয় তাহলে এটা আর্টিফিশিয়াল। কিন্তু কেউ কেউ বলছে যে যেই সেন্সে আমি নিজেকে রিয়েল বলি এটার মধ্যে তো ঠিক তাই দেখা যায়, তাহলে আমি এটা রিয়েল বলবো না কেন? তাহলে যারা স্ট্রং সেন্সে ইন্টেলিজেন্ট হতে পারে বলে বলছে তারা ওই যুক্তিটা দিচ্ছে। ওকে, আমরা যদি আচরণবাদ বিহেভিয়ারিজমকে যদি আমরা বেস ধরি, তাহলে আমার মনে হয় যেন স্ট্রং এআইকে আমাদেরকে সঠিক ধরে নিতে হবে। কারণ যে বিহেভিয়ার দিয়ে আমি নিজেকে ইন্টেলিজেন্ট বলছি, আরেকজনকে বলছি আমার মতো মানুষকে, সে একই ধরনের বিহেভিয়ার কম্পিউটার হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে করতে পারছে এবং বাকি ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে করতে পারবে বলে আমরা এখন ধারণা করতে পারি। ওকে, অন্য কারো প্রশ্ন না থাকলে তাহলে আমরা আলোচনার পরবর্তী অংশে যেতে পারি। আর কারো প্রশ্ন থাকলে মাইকটা অন করে আনমিউট করে কথা বলুন। স্যার শোনা যাচ্ছে আমাকে? সজীব, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার দ্য আদার্স মাইন্ডস রিপ্লাইতে যেটা বলা হচ্ছে যে ইফ দেয়ার ইজ নো আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য রুম দেন হাউ ডু ইভার নো দ্যাট এনিওয়ান ইভার আন্ডারস্ট্যান্ড এনিথিং। মানে হচ্ছে যদি রুমে কেউ কোনো কিছু না বুঝে তাহলে আমরা বুঝবো কিভাবে কেউ কোনো কিছু বুঝতেছে, মানে বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, আচ্ছা এখন একটা সিস্টেম তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যেটা নলেজ রিকোয়ার করে। স্যার তো নলেজ রিকোয়ার করে এমন কিছু রিকোয়ারমেন্ট তোমাকে ফুলফিল করার পরও তুমি যদি দাবি করো না এখানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কথায় কথা একজন উত্তর দিল, উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু আমি ধরে নিলাম যে সে আসলে এটা আরবিট্রারি দিছে, এটা সে বুঝে দেয়নি। তো সে যে বুঝে দেয় নাই, এই আনসারটা যে তার ভিতর থেকে আসে না, এটা আমি কেমনে বুঝবো? ভিতর বলতে কি বোঝায়? আমরা যখন বলি যে আমাদের মাইন্ড, মাইন্ড বলতে কিন্তু আমরা ব্রেইন বুঝাই না, আমরা হার্ট বুঝাই না। মাইন্ড বলতে আমরা বুঝাই যে সামথিং আদার দেন ফিজিক্যাল স্টাফ, তাই তো? হুম, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ভিতর থেকে মানে আমাদের বুকের ভিতর থেকে বা পেটের ভিতর থেকে মাথার ভিতর থেকে মানে আমাদের কগনিটিভিটির একটা নন ফিজিক্যাল স্টাফ আছে, মানে এরিয়া আছে যেখান থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়, সেখান থেকে আমার আন্ডারস্ট্যান্ড করেছি। তাহলে রুমটা বা কোন একটা সিস্টেম যখন তোমাকে স্যাটিসফাই করবে, স্টিল তুমি ক্লেম করবে যে আন্ডারস্ট্যান্ড ঘটে নাই, তাহলে তো তুমি একটা নিজেকে একটা মানে বিচ্ছিরি পজিশনে ফেলে দিলে। কারণ তুমি বিশ্বাস করো যে ইউ হ্যাভ এ মাইন্ড, হ্যাঁ ধরে নিতে পারে যে তুমি সরাসরি নিজের ব্যাপারে নিজে ইন্ট্রোস্পেকশনের মধ্যে জানো। হাউ কুড ইউ নো দ্যাট আদার্স পিপল অলসো ডু হ্যাভ মাইন্ড? কিভাবে তুমি জানো? তখন যারা ফাংশনালিস্ট, যারা বিহেভিয়ারিস্ট, তারা বলছে অফকোর্স তুমি কোনো না কোনো বিহেভিয়ার বা ফাংশন দেখে তো সেটা বুঝতে পারো। তাহলে কোনো বিহেভিয়ার ফাংশন থেকে তুমি যদি আদার পিপলের মাইন্ড থাকা এবং তাদের আন্ডারস্ট্যান্ড করাটাকে স্বীকার করো, তাহলে তুমি কেন স্বীকার করছো না যে এই সিস্টেমটা যেটা তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে সেটা আন্ডারস্ট্যান্ড করছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা আবার এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো লেকচারের পরবর্তী পর্যায়ে। And everyone, please do feel to raise question and to ask anything. না বুঝে বসে থাকার চেয়ে বলাটা ভালো আর কি। আচ্ছা, আপাতত কারো তেমন বিশেষ প্রশ্ন বোধহয় নাই, আমরা লেকচারের পরবর্তী অংশ নেব। আচ্ছা, প্রথম যে রেসপন্স সার্লের এগেইনস্টে সেটা হচ্ছে সিস্টেমস রিপ্লাই। এ ব্যাপারে সার্লের কি বক্তব্য? ইন্টারনালাইজেশন প্রবলেম, টু মাইন্ডস প্রবলেম, এম্পিরিক্যাল ফলসিফাইবিলিটি প্রবলেম, এই তিনটা প্রবলেম উনি বলবে। Sarle's response is to let the person internalize the entire system, memorizing the program and all intermediate
রেজাল্ট। এখন আমরা যখন কোন একটা রেসপন্স করি তখন আমাদের মধ্যে একটা ইনপুট আউটপুটের মাঝখানে একটা প্রসেসিং একটা ব্যাপার থাকে। এই প্রসেসিংটা আমাদের ব্রেইনের মধ্যে ঘটে। আমাদের এই ব্রেন প্রসেসিং এর বাইরে সার্লের মতে যে আমাদের একটা ইন্টারনালাইজেশন মানে প্রসেস ঘটে। তো এখন একটা আর্টিফিশিয়াল সিস্টেমের মধ্যে যখন ইনপুট আউটপুটের মাঝখানে একটা প্রসেসিং ঘটে, সেটার মধ্যে এই ইন্টারনালাইজেশনের ব্যাপারটা নাই। আমরা তোমাদেরকে আমি মূল কথাটা বলে দিই যে আসলে সার্লে ঘুরে ফিরে সেই কথাটা বলতে চাইবে যে বিচার মানে কিন্তু তাল গাছটা আমার। মোট কথা হচ্ছে যে মানে তার অ্যাসাম্পশনটা হচ্ছে যে মেশিনের মধ্যে মাইন্ড থাকবে না। ওকে, মেশিনের মধ্যে যদি মাইন্ড থাকবে না, সুতরাং মাইন্ড রিলেটেড কোনো কিছু না পাইলে সেটাকে আমি নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং ধরে নেব। ওকে, আমার এখানে স্ক্রিন শেয়ারে নাই, তোমাদের বলছি যে এমন আবার হতে পারে যে যেমন আমরা যদি ধরি গিলবার্ট রাইট, দ্য কনসেপ্ট অফ মাইন্ড, ওনার যে বিখ্যাত বই, উনি একজন আচরণবাদী এবং এই কথাটা ওনার কথা যে বিখ্যাত কথাটা, দেয়ার ইজ নো গোস্ট ইন দ্য মেশিন। ওকে, যদিও আমি এটাকে ডুয়ালিজমের পক্ষে ব্যবহার করি, কিন্তু কথাটা গিলবার্ট রাইট বলেছে যে মানে মনোজমের পক্ষে, ফিজিক্যাল মনোজমের পক্ষে। তিনি বলতে চাচ্ছেন যে আমাদের বডি, আমাদের ব্রেইন এটাকে মেশিনের মতো কাজ করে এবং কোন একটা মেশিনের মধ্যে যেমন কোনো ঘোস্ট নাই, তেমনি আমাদের ব্রেইন, আমাদের বডি যেহেতু মেশিনের মতো কাজ করে, আমাদের মধ্যে মাইন্ড নামক কোনো ঘোস্ট নাই। তাহলে মাইন্ড নাই, অল মানে রিয়ালিটি ইজ ফিজিক্যাল রিয়ালিটি, এই কথাটা যে বিশ্বাস করে সে তো মাইন্ডকে খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে? কারণ মাইন্ডটা তো নন ফিজিক্যাল। তাহলে ফিজিক্যালের বাইরে কোনো কিছু স্বীকার না করে আমি যদি আমার ফিজিক্যাল চোখ দিয়ে দেখার চেষ্টা করি, আমি তো কোনো নন ফিজিক্যাল জিনিস খুঁজে পাবো না। অন দ্য কন্ট্রারি, আমি যদি শুরুতেই মনে করি যে আই হ্যাভ সাবজেক্টিভিটি, মিনিং আই হ্যাভ এ মাইন্ড এবং হুইচ ইজ নন মেটেরিয়াল, তাহলে তো আমি কোনোভাবেই কিন্তু মানে মেটেরিয়াল কোনো কিছুকে আমার মতো স্বীকৃতি দিতে পারবো না, কারণ আমার মধ্যে বোথ ফিজিক্যালিটি এবং মেন্টালিটি দুটাই আছে। তো আলটিমেটলি এই আলোচনা আমাদেরকে কোনো মানে সমাধান দিবে না। এটা আমি লাস্টের কথাটা তোমাদেরকে একদম মানে আগে আগেই বলে ফেলছি, সেটা হচ্ছে সমাধান দিবে না। তোমরা জানো philosophy is not meant to provide any answer, rather we make or build our own answer on basis of our own line of thought or paradigm. এনিওয়ে, এখানে সাল বনাম সালের বিপক্ষ যারা আছে তাদের যে কথাবার্তাগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আলটিমেটলি আমরা এটা থেকে কোনো আনসার পাবো না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যারা শুনছি এবং প্রত্যেকে আমরা একটা আনসার নিব আমাদের মতো করে, আমাদের কাছে কোনটা মোর প্লজিবল মনে হয়। তাহলে ইন্টারনালাইজেশন প্রবলেম হচ্ছে যে এই যে সিস্টেম এজ এ সিস্টেম হোল রুমটা চাইনিজ বোঝে, তো বলছে এখানে একটা ইন্টারনালাইজেশনের ব্যাপার নেই, যার কারণে এটা বোঝাটা বলা যাবে না। Two minds problem is assume this where somehow actually possible, then the person would arguably contain two minds. তাহলে একটা মানুষের দুইটা মাইন্ড কিন্তু থাকতে পারে না, কিন্তু আমরা যদি সিস্টেম অ্যাজ এ হোল বোঝে তাহলে বুঝতে পারবো যে আমরা মাইন্ডের একটা অংশ বোঝে, একটা অংশ বোঝে না। তাহলে রুমটার মধ্যে সারলে সে চাইনিজ বোঝে না, কিন্তু রুল বুক বা অন্য কিছু সেগুলো বোঝে। তাহলে এমন কি হবে যে যে আমার মাইন্ডের একটা অংশ ইংলিশ বোঝে এবং আর একটা অংশ ইংলিশ বোঝে না, শুধু চাইনিজ বোঝে। এমন কি সম্ভব? এই উত্তরটা যদি আমরা না সূচক দেই, এবং অবশ্যই এটা না সূচক হবে, তখন সার্লে বলবে যে না, আসলে রুমটা চাইনিজ, সরি রুমটা ইংলিশ বুঝে না বা মানে অ্যাজ এ হোল চাইনিজও বোঝে না। মানে একই সাথে একজন ব্যক্তি বাইলিঙ্গুয়াল হতে পারে, কিন্তু একই সাথে একজন ব্যক্তি এমন হতে পারে না সে একটা ল্যাঙ্গুয়েজ বুঝে এবং আরেকটা ল্যাঙ্গুয়েজ বুঝে না, এবং দুটাকে সে একসাথে সিনক্রোনাইজ ওয়েতে ইউজ করে। সো টু মাইন্ড ইন এ সিঙ্গেল পারসন যেমন একটা প্রবলেম, সার্লে বলবে যে এই ধরনের ইন্টারপ্রিটেশন সিস্টেমস রিপ্লাই এটা একটা প্রবলেম। এরপরে হচ্ছে
empirical falsifiability problem. According to Sarle, the Chinese room lacks the causal powers of the brain. আমাদের ব্রেন যেভাবে causal process-এ কাজ করে, Chinese roomটা সেভাবে কাজ করে না, therefore cannot understand. Why doesn't the room or silicon chips have such causal power? এটা কেন? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। How would we know whether the brains of the intelligent aliens species have such causal powers? Sarle's claim is that an empirical question but gives no experimental procedure for determining it. সার্লের বিপক্ষে একটা সমালোচনা এখানে বলা হয়েছে। এখন সার্লের মূল কথা হচ্ছে আমাদের ব্রেনটা যেভাবে কাজ করে, যে কজাল প্রসেসে কাজ করে, সেই প্রসেসে যদি কাজ না করে তাহলে সেটা আন্ডারস্ট্যান্ডিং করে হিসেবে বলা যাবে। কথার কথা, একটা জিনিস যেভাবে বোঝার কথা সেভাবে না বুঝে আমি অন্য একটা প্রসেসে আমি সেটাকে আনসার করব। তাহলে আমি যেভাবে এটাকে জানি, এই প্রসেসটা না জানার কারণে আনসারটা সঠিক হওয়ার কারণে আমি বলতে চাইবো যে এটা আসলে জানা হয়ে উঠে না। তো এখন একটা নলেজ ক্লেমকে আমরা কিভাবে ফলসিফাই করব যেটা হয়নি, এবং যেই ক্লেমটাকে আমরা ফলসিফাই করতে পারি না, মানে করার কোনো সুযোগ নাই, সেটা কোনো ক্লেম হবে না, নলেজ ক্লেম হবে না। তোমাদের যদি ভেরিফাইবিলিটি প্রিন্সিপাল বা এগুলো কথা যদি মনে থাকে, লজিক্যাল পজিটিভিজম, সেগুলো আলোচনা করা হয়েছে। অবশ্য ওরা একেবারেই বস্তুগত ব্যাখ্যার কথা বলেছেন, সেইটা কে যদি আমরা মানে এক্সটেন্ড করি যে কোনো কিছু ফলসিফায়েবল হওয়া একটা স্কোপ যদি না থাকে, সেটাকে আমরা নলেজেবল বলতে পারি কিনা, আমরা যদি বলতে না পারি বলে মনে করি। তো সো এখানে আমাদের সার্লের সাথে মূল ইয়েটা হলো যে সার্লে বলছে যে আমাদের ব্রেন যে প্রসেসে কাজ করে সেই প্রসেসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাকসেপ্টেবল প্রসেস আমাদের কাছে। তা না করে যদি কোনো একটা সিলিকন চিপ বা কোনো এলিয়েন কোনোভাবে অন্য কোনোভাবে যদি কোনো কিছু রেসপন্স করে, সেটাকে আমরা একটা ফিজিক্যাল রেসপন্স হিসেবে ধরবো, কিন্তু আমাদের যে সাবজেক্টিভ রেসপন্স সেইটা হিসেবে আমরা ধরবো না। তো এই হচ্ছে সিস্টেমস রিপ্লাই এর ব্যাপারে সার্লের যে রিপ্লাই এবং সেটার কিছুটা সমালোচনা। স্যার আমার মনে হয় এরপরে আমরা নতুন পয়েন্টে যাওয়ার আগে এই বিষয়টা বোঝার ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা বলতে পারো। স্যার এক নম্বরটা ইন্টারনালাইজেশন প্রবলেমটা একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইমন বোধহয় বলছো। হ্যাঁ স্যার। আচ্ছা ইমন, তুমি যে আমাকে প্রশ্নটা করছো, কেন তুমি আমাকে প্রশ্নটা করছো? স্যার এটা বুঝি নাই স্যার, এই এক নম্বরটা। বুঝো নাই বলতে কি, তোমার যে ইন্টারনাল একটা কগনিটিভ প্রসেস আছে, সেই ইন্টারনাল কগনিটিভ প্রসেস এর মধ্যে এই আলোচনাটা বা এই তুমি যা শুনছো বা এটা কাজ করে না স্যার। এটা তোমাকে স্যাটিসফাই করে না, জি স্যার। তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তোমার যে ইন্টারনালাইজড একটা কগনিটিভ সিস্টেম, হ্যাঁ, তো ইন্টারনালাইজড কগনিটিভ সিস্টেমের পাশাপাশি এই আমরা যে আলোচনাটা করছি, ক্লাসটা করছি, এটা একটা এক্সটার্নালাইজ ফরম্যাট আছে না, যেমন আমরা একটা স্ক্রিন শেয়ার করছি, আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা স্যার। হচ্ছে এক্সটার্নাল প্রসেস, কিন্তু এই এক্সটার্নাল প্রসেস তোমাকে স্যাটিসফাই করেনি। ওকে, হ্যাঁ আরো কাউকে নাও করতে পারে, হয়তো তুমি ছাড়া বাকিদেরকে করেছে অথবা অন্যদেরকেও করে নাই, যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে একটা নলেজের একটা ইন্টারনাল একটা কগনিটিভ একটা প্রসেস আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাই। তাহলে এখন দেখা গেল যে বাইরে থেকে বলা হচ্ছে যে এই জিনিসটা দাও, ওই চাইনিজ রুমের মধ্যে যিনি আছে তিনি রুল বুকের সাথে মিলাইয়া ওই জিনিসটা দিল। তাহলে এখন তুমি একটা উত্তর দিলা, কিন্তু ইউ আর নট অ্যাওয়্যার অফ the answer that it is correct. You are not confident. Okay, you didn't go through any internal epistemic process, cognitive process. কিন্তু তুমি উত্তরটা দিয়েছো এবং ঘটনাক্রমে লাকিলি উত্তরটা সঠিক হয়েছে। তাহলে কি আমরা বলতে পারবো যে you actually know that না স্যার। even though your answer is correct? ওকে, হ্যাঁ যদি এই যে ইন্টারনালাইজেশনের একটা ব্যাপার থাকে, এই প্রবলেমটা কিন্তু চাইনিজ মধ্যে থেকেই যায়। ওকে, any further question?
ক্লাসে তো প্রশ্ন করলে মানে মুখোমুখি আহ, দেখা একটা অনেক সময় তোমরা সংকোচ বোধ করো। এখানে তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, আমি তো ধারণা করি যে যে টু মাইন্ডস প্রবলেমটা খানিকটা বুঝলেও এম্পেরিক্যালি ফলসিফাইবিলিটি প্রবলেমটা তোমাদের কারো কারো কাছে ক্লিয়ার নাও থাকতে পারে। জি স্যার, এখানে একটু সমস্যা একটু প্রবলেম আছে স্যার, স্যার। বুঝতেছি। এম্পিরিক্যাল ফলসিফায়াবিলিটি প্রবলেমে এখানে আপনার সার্লে বলছে যে মানে আপনার হচ্ছে একটা চাইনিজ রুমে আমি হচ্ছে একটা পাস মানে একটা কোড পাস করছি এবং একটা রুল বুক অনুযায়ী আর কি, ইফ ইফ এটা তো দেন এটা আর কি স্যার। তো আমার ব্রেনটা এখানে কোনো কজাল পাওয়ারে কাজ করছে না, তাহলে স্যার আমি যে আমার যে ব্রেনটা যেটা সিমুলেশনের মধ্যে নাই, বা আমার ব্রেনটা মানে একটা সাংকেতিক বা একটা নির্দেশনা দিচ্ছে বলে তো আমি সেটা পাস করতেছি, তার মানে এখানে স্যার কজাল যে আন্ডারস্ট্যান্ডিংটা বা কজাল যে পাওয়ারটা, এটা একটু স্যার মানে আমার কাছে একটু না, কি এখানে অস্পষ্ট লাগতেছে। মাহফুজ মাহফুজ বোধহয় না, এখন জি কথা স্যার। বলতে কি মাহফুজ, তাই না? জি স্যার। মাহফুজ, এখানে আসলে মানে তোমার একটু গ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে যে কজাল প্রসেসের ব্যাপারে কিন্তু সার্লের আপত্তি না, বরঞ্চ সার্লে কজাল প্রসেসটার উপরেই গুরুত্ব দিচ্ছে। কিন্তু আমাদের ব্রেইনে কজাল প্রসেসটা যেভাবে হয়, হুম, সার্লের কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল সিস্টেমে কজাল প্রসেসটা সেভাবে কাজ করে না। হ্যাঁ, কারণ আমাদের ব্রেনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল স্টাফ, আর মানে আর্টিফিশিয়াল সিস্টেমের সিস্টেমগুলো কাজ করে নন বায়োলজিক্যাল সিস্টেম। হ্যাঁ, সেটা আমি যেটা বললাম যে ইফ আই ক্যান আনসার দ্য কোয়েশ্চেন, ই ক্যান, ইফ আই ক্যান অ্যাক্ট প্রপারলি যেভাবে আই এম এক্সপেক্টেড টু ডু, কিন্তু আমি একটা প্রপার প্রসেসের মধ্যে আসিনি। যেটা প্রথম পয়েন্ট আছে ইন্টারনালাইজেশন, বা আমার যে একটা কগনিটিভ মানে প্রসেস ভিতরে কাজ করে, আমার যে একটা ইন্ট্রোস্পেকশন কাজ করে, সেটা কাজ করে নাই। তাহলে তিনি বলছেন যে না, সেটা আসলে হয়নি। ওকে, মানে কেউ একজন রাইটলি আনসার করলো, বিহেভ করলো, জি স্যার। কিন্তু সেই বিহেভিয়ারটা তার ভেরি আন্ডারস্ট্যান্ডিং থেকে হয়নি। এখানে জি আমি স্যার। দেখতে পাচ্ছি যে আসলে সার্লের পজিশনটা বেশ দুর্বল, এই হুম হুম। সেন্সে যে সার্লে আগেই প্রজেক্ট করছে জি স্যার, মানে যে আপনি আগেই স্যার এখানে ধরে রাখছেন স্যার। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইন্ট্রোস্পেকশন ইজ এ মাস্ট। জি স্যার। জি। এখন ইন্ট্রোস্পেকশনটাকে তুমি এম্পিরিক্যালি কিভাবে তুমি ভেরিফাই করবে? জি স্যার, এবং কি স্যার এখানে স্যার আপনার ওই আরেকটা বিষয় চলে আসে, আপনি যে বলছিলেন স্যার যে টেস্টেবল বিষয়টা চলে আসে আমার যেটা মনে হচ্ছে। তুমি তুমি কিভাবে তুমি কিভাবে মানে টেস্টিফাই করবে যে আহ, মানে আই ডু হ্যাভ ইন্ট্রোস্পেকশন এবং হোয়াট এভার জি আই এম স্যার। সেইং আই এম কনভিন্সড ইন্টারনালি। ওকে, আমি মুখে বললাম যে আই এম কনভিন্সড, তাহলে তুমি কি ধরে জি নিবা? স্যার। রোবট সোফিয়া যদি বলে যে হ্যাঁ আমি কি ফিল করছি, আমার খুব ভালো লাগছে, একটা জম্বি যদি বলে যে আই ডু হ্যাভ কোয়ালিয়া, জি স্যার। আমি কি এটা আমি এটা কি করব? আমি আমি যদি এটা না মানি তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। আর অবশ্যই। আমি যদি এটা মানি, তাহলে তো আমার তো আর কোনো শ্রেষ্ঠত্ব থাকলো না। তাই না? তো এই জন্য আমি মাঝখানে ওই কথাটা বলেছিলাম যে আসলে এখানে বিচার মানি তালগাছ আমার তাদের ব্যাপার। এক পক্ষ ধরে নিচ্ছে যে আমাদের বিহেভিয়ারটা সবকিছু, কিন্তু ওই পক্ষের সমস্যা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের বিহেভিয়ার এবং ফাংশনই হচ্ছে আমরা, কিন্তু আমি তো অন্ততপক্ষে নিজের ব্যাপারে ফিল করি যে আমার বিহেভিয়ার এবং ফাংশন কিন্তু আমার ঠিক আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে না। মানে এটা ইভেন রিপ্রেজেন্ট করলেও রিপ্রেজেন্টেশন এবং আইডেন্টিটি তো সেম না, তাই না? তো সেই জন্য আমরা ফিল করি যে আমাদের মধ্যে একটা মানে গন্ডগোল রয়ে গেছে। তো এই গন্ডগোল চর্চা করার জন্য আমাদের ফিলোসফি আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসে আমি রোবট রিপ্লাই থেকে একটু সংক্ষেপে আলোচনা করে ফেলবো 5-7 মিনিটে। হুম, জি স্যার, স্যার করা যায়, কিন্তু আমরা বুঝতে পারবো কিনা সেটা হচ্ছে একটা বিষয় স্যার, কারণ আচ্ছা বিষয়টা আচ্ছা। খুব জটিল। আচ্ছা, আমরা একটু আলোচনা করি, দরকার হলে পরবর্তী ক্লাসে পরশুদিনে আমরা আবার শুরুতে একটু রিপিট করে নেব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা স্যার। তো আহ, তাহলে আমরা আমাদের মতো যদি এটা কি মানে সার্লে রোবট রিপ্লাই এর মূল কথাটা কি? রোবট রিপ্লাই এর মূল কথা হচ্ছে যে আমাদের মতো করে যদি আমরা রোবট বানাইতে পারি, তাহলে আমরা নিজেরা যদি আন্ডারস্ট্যান্ড করি, রোবটটা আন্ডারস্ট্যান্ড করবে। ভেরি সিম্পল আর্গুমেন্ট। ওকে, সার্লে এখানে বলতে চাইবে
যে even the symbols entering the room come from television cameras and other sensors and other output control monitors. The basic lack of understanding doesn't change. সালে বলছে তুমি আমাদের মতো যতই করে বানাও একেবারে মানে যা কিছু করো মানে সিসি ক্যামেরা যেটা কি বলে যে সেলফ ড্রাইভিং কারগুলোতে কি কাজ করবে, যে ক্যামেরা কাজ করে, সেন্সর গুলো কাজ করে, একেবারে আমাদের মতো করে বানাও। সালে বলবে যে এখানে তো আন্ডারস্ট্যান্ডিং নাই, তাহলে এই তোমার এগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং যে নাই সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আবার সালের বিপক্ষে একটা সমালোচনা। তারপরে বলছে representations must be grounded on self-presenting or intuitive reality. Some AI researchers still believe it is important to have symbols grounded in actual experience with the physical world in order for them to have meaning. তাহলে আমরা যখন কোনো কিছুকে মিনিংফুল বলি, কেন একটা মিনিংফুল বলি? কারণ রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ডেড। আগের পয়েন্টের আলোচনার মধ্যে আমি যেটা বলেছিলাম যে আমার ভিতরে যেটা আছে, আমার আচরণে যদি এটা ফুললি রিপ্রেজেন্টেশনও হয়, তাহলে এখানে দুইটা রিয়ালিটি। একটা রিয়ালিটি হলো আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে তোমাদেরকে ফেস টু ফেস ইয়া দেই। এখানে দুইটা রিয়ালিটি, একটা হলো যে আমি, আর হলো আমার রিপ্রেজেন্টেশন। এখন আমি এবং আমার রিপ্রেজেন্টেশন যদি একেবারেই মানে হুবহু হয়, তাহলে আমি ওইটাকে রিপ্রেজেন্টেশন বলছি কেন? রিপ্রেজেন্টেশন কথাটার মানেই হলো যে আমার যা কিছু আছে সেটার একটা পার্শিয়াল প্রেজেন্টেশন। আর যদি আমার যা কিছু আছে সেইটা এবং আমার ওইটা যদি হুবহু হয়, তাহলে আমি রিপ্রেজেন্টেশন বলাটাই আমার জন্য কন্ট্রাডিক্টরি। আর যদি হুবহু না হয়, তাহলে আমার রিপ্রেজেন্টেশন ইজ গ্রাউন্ডেড ইন মি। তাহলে আমি যখন কোন একটা ভাষা ব্যবহার করি, এটা আমার অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স থেকে আসে। তাহলে সেইটা যদি আমরা যদি মনে করি, তাহলে লেটস গো ব্যাক টু আওয়ার স্ক্রিন শেয়ার। যে আমরা যখন আমাদের আচরণ দিয়ে বলি যে হ্যাঁ এইটা এবং এটা রিয়েল, তো আচরণটা রিয়েল আচরণ হিসেবে, যেমন করে আমার ছায়াটা রিয়েল আমার ছায়া হিসেবে। আমি যদি না থাকি, আমার কায়া যদি না থাকে শরীর, তাহলে ছায়াটা হবে দূর থেকে। তাহলে আমার যদি একটা মানে রিয়েলিটি আউট দেয়ার যদি না থাকে, আমার সাবজেক্টিভিটি যদি না থাকে, তাহলে রিয়েল হবে কোথেকে? তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম গুলোই হচ্ছে যে বাই ডেফিনেশন দে আর আর্টিফিশিয়াল, দে আর ম্যান মেড। সেটার কজাল প্রসেসটা হচ্ছে মেকানিস্টিক, সেটা মানুষের মতো কিভাবে হবে? হ্যাঁ, এখানে একটা মানে মানে ইনটুইটিভ আমাদের একটা কন্ট্রাডিকশন চলে আসে, যে আমাদের ইনটুইশন বলে যে বায়োলজিক্যালি যেটা আমাদের মতো নয় সেটা আমাদের মতো হবে না। আর এখানে আরেকটা জিনিস সেম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল সিমুলেশন, যে অন্টোলজি। কোনো কিছু সিমুলেট হওয়ার জন্য অ্যাকচুয়ালটা থাকতে হবে। উপরের পয়েন্ট আমরা যেটা বললাম যে কোনো কিছু রিপ্রেজেন্টেশন হতে হলে সেটা রিয়েলের মধ্যে থাকতে হবে। তো এখানে বলছে in any case it would probably be extremely difficult to write a program with all the knowledge of the physical world necessary to pass the Turing test without having learned it from actual interaction of the world. তাহলে আমি যখন আমার মতো করে একটা কম্পিউটার বানাবো, একেবারে আমার মতো হবে, তাহলে আগে তো আমি হইতে হবে। হ্যাঁ, তাহলে আমি যখন একটা সিমুলেশন করব একদম মানে ঠিক বাস্তবের মতো, সেজন্য বাস্তবতাটা তো আগে থাকতে হবে। তাহলে অ্যাকচুয়াল কোথাও যদি না থাকে, সেখানে তো সিমুলেশন হতে পারে না। আমরা এমন বলতে পারি না যে সবকিছু কল্পনা। তো সবকিছু যদি কল্পনা হয়, তো কল্পনাটা কল্পনা হলো কোথেকে এট দ্য ভেরি ফার্স্ট প্লেস? এটা রিয়েলিটি যদি আউট দেয়ার না থাকে। তাহলে এই আলোচনাগুলোর মূল কথাটা হচ্ছে যে আসলে সারলে বলতে চাইবে যে আমরা আমাদের সাবজেক্টিভিটি নিয়ে আছি, এবং এই সাবজেক্টিভিটি কোনোভাবেই এটা সিমুলেট করা সম্ভব নয়। এই জন্য জন সারলের 4টা অ্যাক্সিওম আছে, তোমরা আমার এই কন্টেন্টের মধ্যে সার্চ করলে পেয়ে যাবে। চাইনিজ রুম আর্গুমেন্টের যে ডিটেলস আলোচনা আছে, আরো আলোচনা আছে এটার পরও, সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। উনি বলছেন যে মানে এই আমাদের যে বায়োলজিক্যাল কজাল প্রসেস, এই কজাল প্রসেসে আমরা যে সিমান্টিক্সটা তৈরি করি, এটা সিনট্যাক্স থেকে বা সিনট্যাকটিক্যাল স্ট্রাকচার থেকে ভিন্ন। তো আজকের জন্য আমরা 1 ঘন্টার ক্লাসে ধরলে আমরা একটু দেরি শুরু করেছি, 5-7 মিনিট আমরা হয়তো একটু আলোচনা করব। এই সিস্টেমস রিপ্লাই এবং রোবট রিপ্লাই দুটো আমরা আলোচনা করলাম।
আর আগামী পরশু দিনের ক্লাসে কম্বিনেশন রিপ্লাই এবং আদার ম্যান রিপ্লাই, মেনি মেনশন রিপ্লাই, এই তিনটা আমরা আলোচনা শেষ করতে পারবো। তোমরা যদি এই দুইটা ক্লিয়ার হয়ে থাকো, বাকিগুলো তোমাদের জন্য খুব ইজি হবে বলে আমার কাছে মনে হয়। So this is whatever I intended to say for today. I'd like that you'll raise question, ask me. Don't feel shy. Okay? যারা বলতে চাও তারা আনমিউট করে প্রশ্নটা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম এগেইন। আমি ফরিদুল বলতেছি, শুনতে পাচ্ছেন? ফরিদুল বলো। জি, আমার কোশ্চেন হলো যে আপনি প্রথমে বলতেছিলেন যে ফরিদুল আমাদের ফোর্থ ইয়ারের? না না, আমি আপনার ক্লাসের রেগুলার স্টুডেন্ট না, আমি জাস্ট এমনি জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্যই আমি চিনতে পারছিলাম না। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমার কোশ্চেন হলো যে আপনি বলতেছিলেন মাইন্ড অংশটা যদি আপনি ম্যাটেরিয়ালিস্টিক না ধরেন তাহলে মাইন্ড অলওয়েজ এক স্টেপ আগে থেকে যায়, এজন্য তাহলে এটাকে এভাবে সলভ করা যাবে না। মানে মাইন্ডটাকে অলওয়েজ এক স্টেপ যদি আগে ধরেন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক স্টেপ আগে হিউম্যান মাইন্ড, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যানট ক্যাচ আপ হিউম্যান মাইন্ড। এইভাবে যদি আগায় তাহলে তো কথা বলে শেষ হবে না। কিন্তু একই লজিকে আপনি যদি ইনপুট, কম্পিউটারে তো একটা প্রবলেম সলভ করতে দিলে একটা ইনপুট লাগবে, সেই ইনপুটটা তো কম্পিউটারের বাইরে। কারণ আমি যদি একটা কোশ্চেন করি ওপেন এন্ডেড যে আগামীকাল টেম্পারেচার কি হবে, কম্পিউটার হাতে এটার অ্যান্সার রেডিমেড নাই, এটা সিমুলেশন অথবা কম্পিটিশন করে একটা অ্যান্সারে পৌঁছাইতে হবে। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু কম্পিউটারে আগে দেওয়া নাই, তাহলে আমি স্টার্ট করতেছি সাম ইনফরমেশন দ্যাট ইজ আউটসাইড দ্য কম্পিউটার। ঠিক একই রকম কম্পিউটার যে আউটপুট দিচ্ছে এটা তো একটা সিম্বলিক ক্যারেক্টারে ডিসপ্লে দিচ্ছে, সেই ডিসপ্লেটা আমার কাছে যেরকম মিনিংফুল কম্পিউটারের কাছে সেটা মিনিংফুল নাও হতে পারে। প্লাস আউটপুট বাই ডেফিনিশন আবার কম্পিউটারের বাইরে, কারণ আমি ইনফরমেশনটা কিভাবে নিচ্ছি সেটা ডিপেন্ড করে আমি কোশ্চেনটা কিভাবে করছিলাম। তাই এক সেন্সে ইনপুটটা তো মাইন্ডের মতোই কম্পিউটারের কনটেক্সটে আউটসাইড দ্য কম্পিউটার। তাহলে হোয়াট ইজ ইউর পয়েন্ট? মানে এই আলোচনাটা তুমি যে আলোচনাটা করলে এটা থেকে আমরা মানে হোয়াট ইজ ইউর প্রিসাইজ কোয়েশ্চেন অর হোয়াট ইজ দ্য পয়েন্ট? তাহলে এই কনটেক্সটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যানট ক্যাচ আপ উইথ দ্য ইন্টেলিজেন্স ইটসেলফ, আপনি যেটা অরিজিনাল বলতেছিলেন। তাহলে আমাদের হুইচ কনটেক্সট প্লিজ? আচ্ছা, তার কোশ্চেনটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো ইন্টেলিজেন্সকে টাচ করতে পারবে নাকি দুটা ইকুয়াল হবে? আপনার কমন মানে আপনার গাট ফিলিংস কি? এই যে গাট ফিলিংস কথাটা, এই কথাটাই তো একটা প্রবলেম। গাট ফিলিংস আমার কি, এটা আমি কথা একটা লিঙ্গুইস্টিক ফর্মে প্রকাশ করলাম। আর আমরা এটা জানি যে লিঙ্গুইস্টিক ফর্ম মানে নট অলওয়েজ ভার্বাল অর রিটেন, এটা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ফর্মে হতে পারে আমাদের এক্সপ্রেশন বা বিহেভিয়ারের মাধ্যমে। কারণ আমার যে একটা গাট ফিলিংস আছে এটা আমি হয়তো ইনটিউটিভলি আমার ক্ষেত্রে ইন্ট্রোস্পেকশনেতে বুঝি। হাউ ডু ইউ নো দ্যাট I have a gut feelings and I'm telling and speaking on basis of that gut feelings? Okay, so this is the problem. আমরা যেভাবে প্রশ্নটাগুলো করি আমাদের উত্তরগুলো সেভাবে আসে, যেটা তুমিও বললে। এই প্রবলেমটা থেকে আসলে আমরা আমাদের কোনো হিউম্যান এন্টারপ্রাইজ মুক্ত নয় আর কি। আমরা চোখ দিয়ে যখন দেখি আসলে চোখের দেখার যে রেঞ্জ আছে ততটুকুর মধ্যে আমি শুধু দেখতে পারি। ওকে, আমি যদি এর চেয়ে বেশি দেখতে চাই আমার চোখের দৃষ্টি শক্তিগুলোকে মানে বিভিন্ন কলা কবজল দিয়ে বাড়াইতে হবে। এখন কল কবজা মেশিনারি দিয়ে আমি যতটুকু বাড়াইতে পারি তার চেয়েও বেশি এরিয়ার বিষয় যদি আমি জানতে চাই, ফিলোসফি যেটা করে সে জীবন ও জগতের সামগ্রিক সত্যকে সে জানতে চায়, তখন সে ইনফারেন্সকে ইউজ করে, তার ইনটিউশন গুলাকে ইউজ করে। কিন্তু তার ভেরি যে মানে পজিং দ্য কোয়েশ্চেন সেটাকে সে ছাড়িয়ে দিতে পারে না। এই জন্য আমাদের ফোর্থ ইয়ার স্টুডেন্টরা যখন থার্ড ইয়ারে ছিল তখন তারা রডরিকাম চিজমের একটা টেক্সট করেছে,
সেটার মধ্যে থিওরি অফ নলেজ, সেটার মধ্যে প্রথমেই ছিল যে এপিস্টেমোলজিস্ট ফেথ ইন দ্যামসেলফ। হ্যাঁ, মানে এটার মূল কথা ছিল যে আমরা যখনই কোনো একটা প্রশ্ন করি, এই প্রশ্নের মধ্যে আমাদের কিছু প্রি সাপোজিশন থেকে যায়, কিছু আনসার থেকে যায়, কিছু ধরে নেওয়া বিষয় থেকে যায়। শোনা যাচ্ছে? আমাকে না শোনা স্যার, যাচ্ছে? শোনা যাচ্ছিল না কিছুই। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে, কিন্তু কথা এখন শোনা একো যাচ্ছে? হচ্ছে স্যার। জি স্যার, শোনা আচ্ছা যাচ্ছে, আচ্ছা কিন্তু কথা একো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে কারেন্ট চলে গিয়ে আমাদের সমস্যা হয়ে গেছে। তো এটা আমাদের প্রবলেম থেকে যায় যে আলটিমেটলি আমরা আসলে ফিলসফিক্যালি জিনিসগুলোকে সমাধান করতে পারি না। এইটা আর কি, মানে ডিবেটটা থেকেই যাবে আর কি। আর এনি মোর কোয়েশ্চেন? আমরা বোধহয় আমাদের কারেন্টে চলে গেছে, প্রশ্ন থাকলে শুনে আমরা শেষ করে দিতে পারি আর কি। অন্তরা ওপেন করেছিলে মাঝখানে, তোমার কি কোনো কিছু বলার আছে? হ্যালো? না স্যার, আমি ক্লাস থেকে বারবার বের হয়ে যাচ্ছি, বুঝতেছি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনার বিষয়ে কোনো কথা নাই, কিন্তু অন্য একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো। মানে আমাদের ইউনিভার্সিটি থেকে যে মোবাইল ডাটাটা দেওয়া হয়েছে, এটা তো আমরা ক্লাসের ক্ষেত্রে কোনো কাজে লাগাইতে পারতেছি না স্যার। এর জন্য মনটা অশান্ত, তাই ক্লাসে মন বসতেছে না। ইউনিভার্সিটি থেকে যে মোবাইল ডাটা দেওয়া হয় সেটা কাজে লাগতেছে না? না, আমারও তো কাজে লাগতেছে না, আমিও তোমার মতো সেম, কারণ আমার বাসা যেখানে, ওখানে তো এইসব নেটওয়ার্ক নাই। স্যার শুধু আমার না, সবারই কাজে লাগতেছে না। তো এর জন্য আমি ভাবছি যে এটা হয়তো কাজে লাগবে, দেন হচ্ছে লাগতেছে না। এরপর আবার ডাটা কিনতে অনেক অনেক ভেজাল করে তারপরে ক্লাসে জয়েন করতে হচ্ছে। এক্সট্রিমলি সরি, আমি তোমাদেরকে এটুক বলতে পারি, যদিও আমি একটু তোমাদেরকে তো ওই দিন বোধহয় শিরিন ম্যাডাম বলেছে, মানে তোমাদের উপরে না, অন্য ইয়ারের স্টুডেন্টের উপরে আমি খুব একটু অসন্তুষ্ট হয়েছি। তারা আমার ক্লাসগুলোকে করবে না বলে বলছে, এটা মুখের উপর না করে তো আমি খুব মাইন্ড করেছি। এজন্য আমি দীর্ঘদিন ক্লাস নেই, এখনো তাদের ক্লাস নিচ্ছি না, তোমাদের ক্লাস শুরু করলাম। কোন একটা স্টুডেন্ট যদি বলে যে কোন একটা বিষয় আমি বুঝি নাই, আর সেটা রেসপন্স না করে থাকা, এটা আমার আমার আমি আমি যেরকম, আমার পক্ষে এটা অসম্ভব। হ্যাঁ, আমার স্যার নেটের প্রবলেম হয়েছে আবার আমার এখানে। হ্যাঁ, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছে। অবশ্য ব্যান্ডউইথ অনেক লো। অন্তরাকে শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আমরা শুনতে পাইনি স্যার আপনাকে। স্যার এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো একটা টপিক না বোঝো বা বোঝার প্রবলেম হয়, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবে। তোমরা হচ্ছে আমার কলিজার টুকরা। হ্যাঁ স্যার, আমার একটা কুইক কোশ্চেন আছে। এখন একটু ওয়েট করে, আমি আবার সাউন্ড সিস্টেমটা চেঞ্জ করি না, আমি ঠিক শুনতে পাচ্ছি না। ক্লাস নেওয়া যায়, এটা দাও আসলে সাউন্ড সিস্টেম। হ্যালো
হ্যাঁ শুনতে পাচ্ছি একটা কোশ্চেন আছে হ্যাঁ, আজ অন্তরা, তোমাকে যে অন্তরের কথাটা বললাম এটা তুমি শুনেছো? জি স্যার, এটা শুনছি, কিন্তু মাঝখানে শুনতে পারি নাই আবার। শুনো, তোমার প্রবলেম বলতে গিয়ে তুমি এক্সপেরিয়েন্স করলা যে আমি নিজেই প্রবলেমের মধ্যে, এত আমার হাইটেক থাকা সত্ত্বেও। আচ্ছা, তো মাহফুজ, রোবট রিপ্লাইয়ের মধ্যে হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটা বলছিলেন, ওটা কি হচ্ছে আমি এবং আমার রিপ্রেজেন্টেশন দুটো কখনো এক হবে না, এটা বোঝানো হচ্ছে। তো তারপর হচ্ছে আমি হচ্ছে একটা রিয়েল, আমার একটা হচ্ছে কফি আছে, তখন আমি দুটোকে একসাথে করতে পারবো, সেম কোয়ালিটি মধ্যে আসতে পারবো এমনটাই। কিন্তু আমি কোনো কারণে তোমার কথা পরবর্তীগুলো ভালো শুনতে পাইনি। তুমি বলতে হয় প্রেজেন্টেশন, প্রেজেন্ট, রিপ্রেজেন্টেশন এবং এই যে এইটার কথা বোধহয় বলছিলে, আমি একটু বের করি। এই যে রিয়েল মানুষ, একজন রিয়েল মানুষ এবং তার একটা হচ্ছে কপি বা হচ্ছে তার রিপ্রেজেন্টেশন, কখনো হচ্ছে এক হবে না, এটাই তো বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে রিলেশনটা, সজীব শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা এই পয়েন্টটা বুঝতে হবে আমাদেরকে যে রিলেশনটা কি। মনে করো দুটো বিষয়ের মধ্যে রিলেশন যদি হয়, মানে অ্যাকচুয়াল এবং রিপ্রেজেন্টেশন, তাহলে রিপ্রেজেন্টেশন কখনো অ্যাকচুয়ালের মতো হবে না। আমাদের যে মানে গেস্ট পার্টিসিপেন্ট ফরিদুল আমাদেরকে যেটা বললো, হ্যাঁ, যে এটা কখনোই এক হবে না, কখনোই হবে না। আর যদি হুবহু এক হয় তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্টেশন বলছি কেন? এটা কন্ট্রাডিক্টরি কথা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি জানো, আমরা খেলাটা যেভাবে সেট করি আউটপুটটা কিন্তু অলমোস্ট সেভাবেই আসে। আমরা যে ধরনের প্রশ্ন করি উত্তরগুলো ঠিক সেভাবে আসে। হ্যাঁ, আমরা যদি বলি যে আমাদের কি একটা মাইন্ড আছে, এই কথাটা একটা লোডেড কোয়েশ্চেন, কারণ আমি আগেই ধরে নিচ্ছি আমাদের মাইন্ড একটা আছে বা থাকতে পারে। হ্যাঁ, তেমনি করে আমরা যখন একটা মানে ইয়া ঠিক করি, আমরা যখন একটা প্যারামিটার ঠিক করি যে এইটার ভিত্তিতে আমরা ওটাকে মাপবো, তা আমরা যে প্যারামিটারটা, যে স্কেলটা ঠিক করেছি সেটা আমাদেরকে কিন্তু একটা অন্টোলজিক্যাল বাইন্ডিংস দিয়ে দেয়, এর বাইরে আমি যেতে পারি না। আমি যদি ধরে নিই যে আমরা হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে আমরা কারা? তাহলে আমরা হচ্ছে বায়োলজিক্যাল বিং। তাহলে আমাদের মতো বায়োলজিক্যাল এন্টিটি যদি না হয় তাহলে বাকিগুলো হবে না, সিম্পল কথা এটা আর কি। কিন্তু কিন্তু এটা সমস্যাটা হচ্ছে যে আমরা যে বায়োলজিক্যাল, আমাদের মধ্যে যে ওই যে ও যেটা বললো ফরিদুল, গাট ফিলিংস আছে, আমাদের মধ্যে ইন্ট্রোস্পেকশন আছে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এগুলো আসলে আমরা কিভাবে বুঝি? এগুলো আমরা সরাসরি বুঝি, তাই না? ইনটিউটিভলি বুঝি। এখন ইনটিউশনের প্রবলেম হচ্ছে ইউ ক্যানট শো ইউর ইনটিউশন। আউট অফ ইনটিউশন তুমি একটা বিহেভিয়ার করে একজনকে দেখাতে পারো, কিন্তু ইনটিউশনকে তো তুমি শো করতে পারো না। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রবলেম। আবার তুমি যদি মনে করো যে না, আমরা যেগুলো শো করি, আমাদের যে বিহেভিয়ার ফাংশন, এটাই সবকিছু আমাদের ইনটিউশন ইত্যাদি, এগুলো হচ্ছে যে আসলে রিডান্ডেন্ট ব্যাপার স্যাপার। কিন্তু আমরা তো নিজেদের ব্যাপারে নিজেরা ফিল করি যে আমাদের ইনটিউশনটাই কাজ করে, আমাদের ইন্ট্রোস্পেকশনটাই কাজ করে। ওই যে সজীবকে আমি জিজ্ঞেস করছিলাম, যে সজীবকে না, ইমনকে, যে তুমি যে প্রশ্নটা করছো তোমার কি ভিতর থেকে সেটা আসছে? হ্যাঁ, ভিতর থেকে। তো কিসের ভিতর থেকে আসছে? পেটের ভিতর থেকে নাকি মাথার ভিতর থেকে? কিসের ভিতর থেকে আমরা জানি না, কিন্তু আমরা এটা ফিল করি আর কি। তো এইভাবে করে আমাদের এটার কোনো আনসার নাই। ফিলোসফিতে যেমন কোনো আনসার নাই, তেমনি আলোচনাতেও কোনো আনসার নাই। জাস্ট আমরা আমাদের নিজেদের আনসার নিজেরা খুঁজে বের করব। তো আজকের ক্লাস এবং আলোচনা বোধহয় আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ স্যার। আবার আমাদের ক্লাস হবে পরশুদিন, মানে আমরা একদিন গ্যাপ দিয়ে একদিন সপ্তাহে এরকম 2 দিন ক্লাস নেব। ওকে, জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।